আমাদের মাননীয় হোম মিনিস্টারের উদ্যোগে অনেকগুলো অ্যাকর্ড হয়েছে। ত্রিপুরাতেও অ্যাকর্ড হয়েছে, আপনারা দেখেছেন দুবার অ্যাকর্ড, মানে এই নিয়ে 3টে অ্যাকর্ড হয়েছে প্রায়। সেই অ্যাকর্ডের কারণে নর্থ ইস্টার্ন জুড়ে এখন শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। এখন আগের মতো নেই। আমি যখন মুখ্যমন্ত্রী কনক্লেভ নর্থ ইস্টের হয়, এনইসি মিটিং এ বসি, সব মুখ্যমন্ত্রীরা বলেন এখন মনে হচ্ছে আমরা ভারতবর্ষে আছি। একটা সময় ছিল যে এটা ভারতবর্ষে আছে কিনা সেরকম একটা অবস্থা, মানে ওদের মধ্যে ফিলিংস হতো, এটা ব্রাদারহুডের একটা ফিলিংস তাদের মধ্যে আমি দেখছি। একমাত্র সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য। আমাদের প্রধানমন্ত্রীজি নর্থ ইস্টার্ন রিজনে, আমরা বিশেষ করে ত্রিপুরাতে কোনোদিন ভাবিনি যে উনি যেরকম এখানে ইলেকশনের আগে বলে গেছেন 2018-তে আমি হীরা মডেল দেব, আর সেই হীরা মডেল দিয়ে গেছে। ন্যাশনাল হাইওয়ে, 6টা ন্যাশনাল হাইওয়ে, বেশিরভাগ এবারের লোকসভার ইলেকশনে আমি প্রায় 8000 কিলোমিটার আমি ধরেছি এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। 6000 কিলোমিটার আমি বাই রোডে গেছি, আর 2000 কিলোমিটার আমি শুধু ট্রেনে গেছি, চপারও নেই আমি। এটা সম্ভব হয়েছে কেন? কারণ আমাদের কানেকশন, কমিউনিকেশন অনেক স্ট্রং হয়েছে। আগে একটাই ন্যাশনাল হাইওয়ে NH-08, সেটাই ছিল, কিন্তু সেটা খুবই সরু। এখন আস্তে আস্তে করে 4 লেন হচ্ছে, এবং এত সুন্দর আমাদের এই কমিউনিকেশন হয়ে গেছে। ইন্টারনেট সারা ভারতবর্ষের মধ্যে 3rd স্ট্রংগেস্ট ইন্টারনেট আমাদের ত্রিপুরাতে। রেলের কথা যদি বলি, এখান থেকে প্রায় 17 থেকে 18টা এখন এক্সপ্রেস ট্রেন ত্রিপুরা থেকে যায়। রাজধানী থেকে আরম্ভ করে, কাঞ্চনজঙ্ঘা থেকে আরম্ভ করে বিস্টাডোম, যে বিস্টাডোমে বসলে ভাবাই জানা যে চারিদিক পুরো গ্লাসে, সেটা মণিপুরে যায়। এত সুন্দর সুন্দর ব্যবস্থা আমাদের প্রধানমন্ত্রী আমাদের দিয়েছেন। এয়ারওয়েজ যে আছেন সবাই বলেন, আগরতলায় এয়ারপোর্টে নামার পর বলে আমি ভাবাই জানা এত সুন্দর এয়ারপোর্ট। মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরকে ঘরের ভিতর ঢুকিয়ে দিয়েছিল আগের সরকার। না কংগ্রেস সরকার করেছে, না সিপিএম সরকার করতো। জানে মহারাজা বীর বিক্রম যদি উনি যে কাজ করে গেছেন, মানিক্য ডাইনেস্টি ত্রিপুরার জন্য যা করে গেছেন, এটা যদি জানে তাহলে ওদের যে রাজনীতিক যে অবস্থা সেটা থাকবে না, যে কারণে মহারাজাকে কোণঠাসা করে রেখেছিল। আমরা এসে ভারতীয় জনতা পার্টির সরকার যখন আসলো, উনার নামে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে এখানে সিঙ্গারবিল এয়ারপোর্ট, ওয়ান অফ দ্য ওল্ডেস্ট এয়ারপোর্ট এই ত্রিপুরাতে আগরতলায় সিঙ্গারবিলে হয়েছিল, সিঙ্গারবিল এয়ারপোর্ট বলা হতো। এবং সেটা কার জন্য হয়েছে? মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর। আমরা ওনার নামে এই কারণে মাননীয় প্রধানমন্ত্রী এসে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের এয়ারপোর্ট, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, সেটা উনি ইনঅপারেট করেছেন। মানুষ এসে বলে ত্রিপুরাতে এত সুন্দর ত্রিপুরা আমরা ভাবতে পারিনি। বা কেউ আজ থেকে 10 বছর 20 বছর পরে এসছেন বলে এত সুন্দর হয়ে গেছে ত্রিপুরা, এখন আমরা ভাবতেই পারিনি। এখন কাজেই ত্রিপুরা সামনের দিকে এগোচ্ছে, ডেভেলপমেন্ট হচ্ছে, এবং আমাদের ডাবল ইঞ্জিনের সরকার যেটা আমরা বলছি সেটা কিন্তু আমাদের সম্ভব হচ্ছে। ন্যাশনাল এডুকেশন পলিসি, এখানে আমাদের মেয়েরা আছে, এখানে বলবো যে ন্যাশনাল এডুকেশন পলিসি প্রায় 33 বছর ধরে একটা এডুকেশন পলিসি হওয়া উচিত। ভালো ভালো এডুকেশনিস্ট যারা এডুকেশন নিয়ে চর্চা করে সাইন্স, তাদেরকে নিয়ে প্রধানমন্ত্রী যখন আমাদের কাছে বললেন যে কি এডুকেশন আমাদের দেওয়া উচিত, সেই ন্যাশনাল এডুকেশন পলিসি 33 বছর পরে সেটা এখানে করেছে। আজকে সেই দিনও কথা হচ্ছিল যে কেউ গ্রাজুয়েশন করছে, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, 8টা ওদের সেমিস্টার আছে, এর মধ্যে ফার্স্ট ইয়ার যদি কেউ পাস করে তাহলে সে যদি মানে এন্ট্রি করে সে চলে যেতে পারে, সার্টিফিকেট কোর্স পাবে। মানে এমন না যে ফার্স্ট ইয়ারের পরে ফাইনাল ইয়ার যদি না হয় তাহলে ও কিন্তু আর ডিগ্রি বা কিছু পাবে না। আগে আমাদের সময় সেটা ছিল। এখন ফার্স্ট ইয়ারের পরে কেউ চলে যেতে গেলে তাকে একটা সার্টিফিকেট দেওয়া হয়, অর্থাৎ সেই সার্টিফিকেট নিয়েও সে কোথাও সে অ্যাপ্লাই করতে পারে বা তার কার্যক্ষেত্রে সে সেটাকে সে ইউজ করতে পারে। 2 বছর গেলে তাকে ডিপ্লোমা দেওয়া হয়, 3 বছর গেলে তাকে ডিগ্রি দেওয়া হয়, আর 4 বছর যদি কমপ্লিট করে তাকে অনার্স দেওয়া হয়। এই যে একটা সুন্দর একটা পলিসি, ন্যাশনাল এডুকেশন পলিসি আমাদের প্রধানমন্ত্রী যে করেছেন, সেটা আমরা ত্রিপুরাতেও আমরা লাগু করছি এখন।
এটা নিয়ে অনেকের একটা সন্দিহান, এবং কারোর কিছু করার নেই। এখানে ন্যাশনাল এডুকেশন পলিসির যে ক্রাইটেরিয়া, এখানে ওই এত পার্সেন্টেজ আমাকে এখান থেকে গ্রেস দিয়ে দিতে হবে সম্পূর্ণ না, কোনো অবস্থা হবে না। কারণ যে গাইডলাইন্স আছে সারা ভারতবর্ষের জন্য এটা প্রযোজ্য, একে বুঝতে হবে। আমি যারা স্টুডেন্টরা আছেন তাদেরকে আমি আহ্বান করবো জিনিসটাকে উপলব্ধি করতে হবে। আমাদের ভারতবর্ষে এখন যেভাবে চলছে জিডিপির রেট যদি আমরা দেখি, এখন প্রায় 7.4% জিডিপি, মানে সারা পৃথিবীর অন্যান্য কান্ট্রির থেকে অনেক আগে চলে যাচ্ছে। এখন ভাবা যায় না এখন ভারতবর্ষের। সেই কারণে মানে বলে না নাইভার্স এনভি, যখন ভালো কাজ করবেন দেখবেন মানুষ পেছনে লেগে যাবে। ঠিক আছে, G20-তে অনেকে এসে আমাদের দেশের বাবা বাবা বলেছে, কিন্তু আবার কিছু লোক আছে এদের কিন্তু সহ্য হচ্ছে না। আজকে বাংলাদেশের অবস্থা আপনারা দেখুন, পাকিস্তানের অবস্থা আপনারা দেখুন, আফগানিস্তানের অবস্থা দেখুন, নেপালের অবস্থা দেখুন, সব জায়গায় আমরা এখন চিন্তার বিষয় দাঁড়িয়েছে। ভারতবর্ষ যাতে আগে সামনের দিকে ডেভেলপ না করতে পারে, এগিয়ে নিয়ে যাতে না যায়, তার জন্য কত রকমের চক্র, ইন্টারন্যাশনাল একটা চক্রান্ত চলছে এখন। সেই জায়গায় আমরা যদি সবাই ইউনাইটেড থাকি, জাতি জনজাতি আমরা যদি ইউনাইটেড থাকি, আমাদের মতো ডিভিশন করার অনেকে চেষ্টা করে। আপনারা সবাই দেখেছেন যে একমাত্র প্রধানমন্ত্রীর কারণে এখানেও আমাদের ব্লু রিয়াং শরণার্থীর যে সমস্যা, সেটা 500 কোটি টাকার একটা প্যাকেজ দিয়েছে, এবং সেই 500 কোটি টাকার প্যাকেজ দেওয়ার পরে আজকে ওনাদের সেটাও কত বছর সময়, প্রায় 23 বছর ধরে ওরাও সমস্যায়। আমি যখন অমিত শাহজি আমাদের মাননীয় হোম মিনিস্টারের সাথে কথা বলছিলাম যে ওনারা তো এখন সেটেলমেন্টে অনেকে যাচ্ছে, অনেকে যায়নি, প্রায় 12টা থেকে 13টা জায়গা আমরা ঠিক করেছি। उनके मध्य मैं फीलिंग्स देखी उन्होंने बोलते अरे ये तो हमारा ही आदमी है, उनको थोड़ा सा प्रेम से बात करो। এবং আজকে প্রায় শেষের দিকে তাদের সেটেলমেন্ট সব থেকে যাচ্ছে। এনএলএফ এবং এটিটিএফ এর আপনারা দেখেছেন প্রায় 250 কোটি টাকার প্যাকেজ দিয়েছে, আমি সেখানে নিজেও ছিলাম। তো এই যে একটা অবস্থা, সবাইকে মূল স্রোতে ফিরে এনে একটা শান্তি প্রতিষ্ঠিত করার যে একটা চেষ্টা, সেটা আমরা দেখতে পেরেছি। এখানে আজকের এই সুন্দর মহতী অনুষ্ঠানে আমি ধন্যবাদ দেব বিশেষ করে সভাপতি আপনাদের বিপিন দেববর্মা মহোদয়কে, যে ওনার উদ্যোগে এই যে একটা ব্লাড ডোনেশনের শিবির এখানে করেছে, সেটা অত্যন্ত সময় উপযোগী এবং এখানে বিস্তারিত এখানে ব্লাড ডোনেশনের বিষয়ে এখানে আলোচনা উনি রেখেছেন। এবং আমি এটাই বলবো যে রক্তের কোনো ধর্ম হয় না, এবং সেটা মহিলারই হোক, সেটা পুরুষেরই হোক, সেটা মুসলমানেরই হোক, হিন্দুরই হোক, বুদ্ধিস্টের হোক, সবার এক। এটা দিয়ে আমাদের অনেক সময় বুঝতে হয় যে আমরা সবাই সবার জন্য। এবং আমরা দেখলাম এইবারে যে ফ্লাড সিচুয়েশন ত্রিপুরাতে হয়েছে, চারিদিকে যে অবস্থা, ধ্বংসলীলা হয়েছে, আমাদের হাত নেই, কিছু করার নেই। কিন্তু 3 দিনের মধ্যে ও অল্প সময়ের মধ্যে যে বৃষ্টিপাত এখানে হয়েছে, একটা হিস্ট্রি এখানে হয়েছে। প্রায় বগাপাতে আমি দেখেছি, মানে সেখানে এত বৃষ্টিপাত সেখানে হয়েছে যে ত্রিপুরার ইতিহাসে কোনোদিন সেটা আমরা দেখিনি বা শুনিও নি। সেই জায়গায় আমরা যেভাবে ত্রিপুরা সরকার, পুরা আমাদের অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে সমস্ত সমাজসেবী সংস্থা, আমাদের বিভিন্ন কার্যকর্তারা সবাই হাত বাড়িয়ে যেভাবে দিয়েছেন, সত্যি এটা প্রশংসার দাবি রাখেন। এর জন্য আমরা কিন্তু সেটাকে কন্ট্রোল করতে পেরেছি। সারা ভারতবর্ষে আলোচনা করছে যে কিভাবে, মানে এখানে প্রায় একটা নদী বাদে সবকটা নদী কিন্তু ডেঞ্জারাস লেভেলের উপরে যে জলের যে উচ্চতা সেটা ছিল, সেই জায়গায় আমরা কিন্তু সেটাকে ম্যানেজ করতে পেরেছি। সেটা সম্ভব হয়েছে সাধারণ মানুষ আমাদের উপর বিশ্বাস আছে বলে। যেভাবে হাত বাড়িয়ে দিয়েছে আপনারা দেখেছেন, রোজই আমার কাছে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ডেইলি কেউ না কেউ এসে কিছু না কিছু দেওয়ার চেষ্টা করছে। পয়সাটা ইম্পর্টেন্ট না, কত টাকা দিল, একটা বাচ্চা যে সেও এসে দিচ্ছে। আবার
লক্ষ লক্ষ টাকাও দিচ্ছে, কিন্তু দেওয়ার যে তার যে ইচ্ছাটা, সদিচ্ছা, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। অর্থাৎ আমাদের উপর, আমরা যেহেতু ট্রান্সপারেন্সিতে আমরা কাজ করি, এখানে আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বলেছেন যে কিভাবে আমরা ট্রান্সপারেন্সির সাথে আমরা কাজ করি, সব বিষয়, চাকরি হোক, এডমিশনই হোক, সব জায়গায় আমরা ট্রান্সপারেন্সির কাজ করি। বিরোধীরা বলবে এইসব শুনে লাভ নেই। আমাদের যে আসল গন্তব্য স্থল, যে মানুষের জন্য কাজ করা এবং শেষ প্রান্তে যে মানুষটি আছে তার কাছে আমাদের বিভিন্ন যে বেনিফিশিয়ারি স্কিম সেগুলো পৌঁছানো। আমরা বিভিন্ন সময় বিভিন্ন স্কিম আমরা করি, সেটা আপনারা সবাই জানেন, এবং এই সরকারের উপর মানুষের আস্থা আছে। আমি আজকে যারা যারা এখানে রক্ত স্বইচ্ছায় এখানে দান করতে এসেছেন তাদেরকে আমি ধন্যবাদ দেব, এবং আপনাদের থেকে মানে ইন্সপায়ার্ড হয়ে যারা এখনো দেননি, আমরা জানি যে রক্ত কারা দিতে পারে, যারা সুস্থ মহিলা যারা আছেন তারা প্রতি 18 থেকে 60 এবং 65 বছর পর্যন্ত ব্লাড দেওয়া যায়, এবং যারা মানে মেয়েরা যারা আছেন, মহিলারা যারা আছেন তারা মানে 4 মাস পর পর দিতে পারে, এবং যারা পুরুষরা আছেন তারা 3 মাস পর পর দিতে পারে। আর রক্ত শরীরের মধ্যে এমনিতেই যদি না দেই, আমরা দান যদি না করি, কিছু বিশেষ করে আরবিসি, এটা এমনিতেই নষ্ট হয়ে যায়। এবং মহিলাদের ক্ষেত্রে আমরা পার কেজি অনুসারে আমাদের 16 ml রক্ত আমাদের উদ্বৃত্ত থাকে, এবং পুরুষদের বেলায় 26 ml উদ্বৃত্ত থাকে। কাজে তার 350 ml যদি একজন আজকে এখানে যদি ব্লাড নেয়, তার খানিকটা খালি রক্ত আমরা দান করি। আমি আশা করি এই রক্তদানের মাধ্যমে যারা মুমূর্ষ ব্যক্তি তারাও মনে রাখবেন যে আমি কারোর রক্ত আমি পেয়েছি, এবং তাতে করে সে ভালো হবে, সুস্থ হবে, এবং যারা দেবে তারও এর থেকে বড় দান আর কিছু হবে না। এবং আজকের এই মাননীয় প্রধানমন্ত্রীর যে জন্মদিন উপলক্ষে আমি সবাইকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ।